কলকাতার আগুনে নিহত 7 বাংলাদেশের মরদেহ ফেরানোর প্রক্রিয়া শুরু। হোটেলের ইজারাদার গ্রেফতার প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস ভারতীয় হাই কমিশনারের। যা যা করা আছে আমরা নিশ্চয় করব, কিন্তু খুবই দুঃখের। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা ট্রাম্পের। পরাজিত হয়ে মিত্রদের কাছে সাহায্য চাইছে ওয়াশিংটন, দাবি তেহরানের। চলতি বছরের শেষে কিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের। সিওলের উপর চাপ বাড়ানোর কৌশল মত বিশ্লেষকের। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো। ভারতে ময়নাতদন্ত শেষে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাস জানায় প্রক্রিয়াটি দ্রুত বাস্তবায়নে কাজ করছেন তারা। এরই মধ্যে কুষ্টিয়া থেকে নিহত দেবাশিস দত্তের পরিবার এবং সাতক্ষীরা থেকে মোহাম্মদ আলিমুজ্জামান ও সিদ্দার পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছেছেন। দুই দেশের সরকারের নির্ধারিত প্রক্রিয়া মেনে পরিজনেরাই মৃতদেহগুলো ঘোজাডাঙ্গা ভোমরা সীমান্ত ও গেদে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনবেন বলে আলোচনা চলছে। কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জনের প্রাণহানির পর নড়ে চড়ে বসেছে শহর কর্তৃপক্ষ। গ্রেফতার করা হয়েছে অন্তত 3 জনকে। মির্জা গালিব স্ট্রিট ও আশপাশের হোটেল লজে শুরু হয়েছে কড়াকড়ি। কয়েকটি লজ ও গেস্ট হাউসে নতুন অতিথি রাখায় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। কলকাতায় শিক্ষাহীন অগ্নিকাণ্ড ঝরেছে 9টি প্রাণ, আর সে আগুনে এবার প্রশ্নের মুখে শহরের হোটেলগুলোর নিরাপত্তা। মির্জা গালিব স্ট্রিটের শিক্ষাহীনের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে পশ্চিমবঙ্গ সরকার। বৈধ অনুমতিপত্র ও অগ্নি নিরাপত্তার ছাড়পত্র যাচাইয়ে দল গঠনের পরিকল্পনা চলছে। এদিকে তদন্তেও এসেছে নতুন মোড়। হোটেল শিখাইনের ইজারাদার আবু জাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরো 2 কর্মীকে। তবে আগুনের সূত্রপাত এসি মেশিনে বিস্ফোরণ নাকি শর্ট সার্কিট থেকে তা এখনো নিশ্চিত নয়। অগ্নি নিরাপত্তায় কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখানেই শেষ নয়। মির্জা গালিব স্ট্রিট ও আশেপাশের হোটেল লজে শুরু হয়েছে কড়াকড়ি। কয়েকটি লজ ও গেস্ট হাউসে নতুন অতিথি রাখাই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যতে অগ্নি নিরাপত্তার ঘাটতি ঠেকানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। লক্ষ্য অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ হোটেল শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, জানাবেন ময়নাতদন্ত শেষে নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও দেশে ফেরানোর প্রক্রিয়ার কি তথ্য এই মুহূর্তে আপনার কাছে আছে? ধন্যবাদ নাফিসা। যেমনটা বললেন যে কলকাতার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু এবং 9 জনের মধ্যে 2 জন ভারতীয় এবং 7 জন বাংলাদেশি, যেমনটা বললেন। এবং জানিয়ে রাখি, বৃহস্পতিবার কিন্তু সবারই ময়নাতদন্ত এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং 2 জন ভারতীয় যে মৃতদেহ সেটা কিন্তু ভারতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অপরদিকে কলকাতার যে বাংলাদেশ মিশন, সেই বাংলাদেশ মিশন সূত্রে জানতে পারছি যে 7 জনেরই মৃতদেহ একসাথে আগামী 22শে আগস্ট অর্থাৎ আগামী 22 তারিখ কিন্তু এই মৃতদেহ একসাথে পাঠানো হবে। সাতক্ষীরায় যেই 2 বাংলাদেশি বাসিন্দা শবদেহ আছে সেটা সম্ভবত ভোমরা দিয়ে পাঠানো হবে। অপর যে আর 5 জনের সেটা গেদে দর্শনা বর্ডার দিয়ে পাঠানো হবে। এখনো পর্যন্ত বাংলাদেশ মিশন সূত্রে খবর যে 22 তারিখে এই মৃতদেহ পাঠানো হবে। এইটা যেমনি বাংলাদেশ এই মৃতদেহ নিয়ে খবর। অপরদিকে বলে রাখি, কলকাতার যে মার্কিউ স্ট্রিট, যাকে মিনি বাংলাদেশ বলা হয়, সেই মিনি বাংলাদেশে যেন গত 25 বছরের মধ্যে যেই অগ্নিকাণ্ড ঘটেছে এই প্রথম, সেটা যেন দ্বিতীয়বার রিপিট না হয়, তার জন্য কিন্তু আজকে কলকাতা পুলিশ এবং বাংলাদেশের এই মার্কিউ স্ট্রিটে যত ব্যবসায়ী আছে তারা কিন্তু আজকে এক বৈঠকে বসতে চলেছে। কোথায় কোথায় অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, কোথায় কিভাবে এক্সিট করা যায়, এইগুলো নিয়ে বসতে চলেছে। অপরদিকে আরেকটি তথ্য দিয়ে রাখি, গতকালের এই ঘটনার পর কলকাতা পুলিশ এই মার্কিউ স্ট্রিট অঞ্চলে যে কলিন লেন, সেখানে 9টা হোটেলকে বন্ধ হয়েছে। সর্বশেষ তথ্য নাফিসা এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি জানান, এই ঘটনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। খুব দুঃখের কথা, আর যা যা করা আছে আমরা নিশ্চয় করব, কিন্তু খুবই দুঃখের কথা।
সমঝোতা ভেস্তে যাওয়ায় তেহরানের উপর নজিরবিহীন অর্থনৈতিক চাপ সৃষ্টির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে বিন্দুমাত্র সাহায্য করলে অন্য দেশগুলোকেও কঠিন শাস্তির মুখে পড়তে হবে বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। তবে পারমাণবিক অস্ত্র ঠেকানোর শর্তে ভবিষ্যতে আবারও আলোচনার পথ খোলা রাখছে ওয়াশিংটন। অন্যদিকে টানা সংঘাতে সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে সম্মানজনক বিদায় খুঁজছে যুক্তরাষ্ট্র, আর এমনটাই দাবি ইরানের। অর্থনৈতিক অবরোধের অদৃশ্য জাল বিছিয়ে তেহরানকে পুরোপুরি শ্বাসরুদ্ধ করার ছক কষছে হোয়াইট হাউস। সমঝোতা ব্যর্থ হওয়ায় ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন তেহরানকে বিন্দুমাত্র ছাড় দিলে যে কোনো দেশকেই চোকাতে হবে চরম মূল্য। তবে এমন কঠোরতার মাঝেই কূটনীতির একটি সরু দরজা খোলা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। আগেই জানিয়েছিলেন পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসলে সুবিধাজনক সময়ে তেহরানের সাথে ফের আলোচনার টেবিলে বসতে রাজি ওয়াশিংটন। এদিকে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের মানচিত্রে বদলাচ্ছে ক্ষমতার হিসাব নিকাশ। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইরানের টানা হামলায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার। ফলে বাধ্য হয়েই এই অঞ্চল থেকে নিজেদের সেনা উপস্থিতি কমানোর কথা ভাবছে পেন্টাগন। এর প্রতিধ্বনি শোনা গেল ইরানি পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের মুখেও। তিনি জানান, মধ্যপ্রাচ্যের নতুন আঞ্চলিক ব্যবস্থায় বিদেশি হস্তক্ষেপের সুযোগ নেই, তাই এখন কেবল একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। নিবির আমিন, নিউজ 24। চলতি বছরের শেষে কিম জং উনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম মেয়াদের ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে উত্তর কোরীয় ওই নেতার সঙ্গে ফের সখ্যতা চান মার্কিন প্রেসিডেন্ট। লক্ষ্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে পুনরুজ্জীবিত করা। বিশ্লেষকদের মতে এটি পিয়ংইয়ংকে দিয়ে সিওলের ওপর চাপ তৈরির ওয়াশিংটনের টিট ফর ট্যাট কৌশল হতে পারে। পুরনো সম্পর্কেই নতুন সমীকরণ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও বৈঠকের প্রস্তুতি ডোনাল্ড ট্রাম্পের। চলতি বছরের শেষ দিকে কিমের সঙ্গে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম মেয়াদে নজিরবিহীন ব্যক্তিগত কূটনীতিতে কিমের সঙ্গে 3 দফা বৈঠক করেছিলেন ট্রাম্প। এবার সেই সম্পর্ককেই কাজে লাগিয়ে পরমাণু ইস্যুতে পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছেন তিনি। ট্রাম্প মনে করেন কিমের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটা গুরুত্বপূর্ণ। তবে এই ঘনিষ্ঠতার পেছনে শুধু উত্তর কোরিয়া নয়, দক্ষিণ কোরিয়াও বড় ফ্যাক্টর। বিশ্লেষকদের মতে পিয়ংইয়ং এর মাধ্যমে সিউলের উপর চাপ বাড়ানো ট্রাম্পের টিট ফর ট্যাট কৌশলের অংশ হতে পারে। কিমের সঙ্গে যোগাযোগের পেছনে শুধু উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নয়, দক্ষিণ কোরিয়াকে চাপে রাখার হিসেবও থাকতে হবে। ইরান যুদ্ধে সাময়িকভাবে পাশে না দাঁড়ানো এবং ওয়াশিংটনে সিউলের বিনিয়োগে ধীরগতিতে অসন্তুষ্ট ট্রাম্প। তবে ওয়াশিংটনের সঙ্গে গোপন যোগাযোগের দাবি উড়িয়ে দিয়েছেন কিমের বোন কিম ইও জং। ফলে বৈঠকের পরিকল্পনা সামনে এলেও বাস্তবে ট্রাম্প কিম সম্পর্ক কোন পথে যাবে তা এখনো স্পষ্ট নয়। আসমা তুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় ঋণের পরিমাণ $40 লাখ কোটি বিশাল মাইলফলক অতিক্রম করেছে। ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা, স্বাস্থ্য খাতের অত্যধিক ব্যয় এবং কর হ্রাসের ফলে সৃষ্ট বিশাল রাজস্ব ঘাটতি মূলত এই সংকটের প্রধান কারণ। ঋণের সুদ পরিশোধের ব্যয় এখন পেন্টাগনের বাজেটকেও ছাড়িয়ে গেছে। মুদি দোকানে কেনাকাটা কিংবা গাড়িতে তেল ভরতে গিয়েও সাধারণ মার্কিনিরা হয়তো টেরই পাচ্ছেন না তাদের সবার কাঁধে চেপে আছে $40 ট্রিলিয়ন এক অদৃশ্য ঋণের বোঝা। বিপুল সংখ্যক মানুষের অবসরে যাওয়া এবং স্বাস্থ্য খাতে আকাশচুম্বী ব্যয়ই মূলত দেশটিকে ঠেলে দিয়েছে এই অর্থনৈতিক খাদের কিনারায়। এই বিশাল ঋণের পাহাড় সামলাতে গিয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিদিন শুধু সুদ বাবদই গুনতে হচ্ছে $3 বিলিয়ন বেশি অর্থ, যা ছাড়িয়েছে পেন্টাগনের বাজেটকেও। ট্রেজারি বন্ড বিক্রি করে নতুন ঋণ নেওয়ায় বাজারে বাড়ছে মূল্যস্ফীতি ও সুদের হার, যার চড়া মাসুল গুনতে হচ্ছে সাধারণ নাগরিকদের। The national debt at $40 trillion is a major milestone. আমরা প্রতিদিন সুদের পেছনে $3 বিলিয়ন বেশি ব্যয় করছি, যা জাতীয় প্রতিরক্ষার চেয়ে অনেক বেশি। সামনের দশকে শুধু সুদের পেছনে যাবে $16 ট্রিলিয়ন। তাই $40 ট্রিলিয়ন এই ঋণ আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। Big baby boom generation, 80 million. ঋণের এই পাহাড় শুধু বর্তমান অর্থনীতিকেই পঙ্গু করছে না, ভবিষ্যৎ প্রজন্মের কাঁধেও চাপাচ্ছে এক অন্তহীন দায়।
যা নিয়ে তরুণ প্রজন্মের মাঝেও তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। কেউ তাদের পাওনা শোধ করেনি, তাই আমরা একে অপরের কাছে ঋণী থেকে যাচ্ছি। এই ঘাটতি আসলেই কখনোই মুছে যাওয়ার নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন এই সংকট সমাধানে রাতারাতি কোনো জাদুকরি বা কঠোর পদক্ষেপের প্রয়োজন নেই। রাজনৈতিক সদিচ্ছা থাকলে ধীরে ধীরে কর ও ব্যয়ের নীতিতে কাঠামোগত পরিবর্তন এনে সহজেই এই বিশাল অর্থনৈতিক ঝুঁকি এড়ানো সম্ভব। নিবির আমিন, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।